আসসালামু আলাইকুম সবাইকে। অবাধ্য প্রণয় গল্পের 7 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। এই মেয়ে, এখনো এখানে দাঁড়িয়ে আছিস? আমার চোখের সামনে থেকে চলে যা, নয়তো কি করব আমি নিজেও জানি না। তোর জীবন মূল্যবান হলে আমার সামনে আসবি না। রাইসা ঘুমটার আড়ালে নীরবে অশ্রু ঝরিয়ে ফেলছে। মেহেরিমা নয়ন রাতে বেশি পাওয়ারের ওষুধ খাই বলে রাতের ঘুমটা একটু করা, সহজে উঠতে পারে না, তাই ফুলদানি ভাঙার শব্দও পেল না। ঘরের ভেতর ভাঙা ফুলদানির টুকরোগুলো ছড়িয়ে আছে মেঝে জুড়ে, যেন তেজের রাগের প্রতিটা শব্দ সেখানে আটকে আছে। রাইসা আর এক মুহূর্তও দাঁড়ায়নি, পা টেনে টেনে সিঁড়ির দিকে এগিয়ে যায়। বুকের ভেতর ধুকপুক শব্দ, কান্নাটা গলায় দলা পাকিয়ে আছে, কিন্তু বের হতে পারছে না। এই বাড়িতে কাঁদলেও চুপ করে কাঁদতে হয়, নয়তো সবাই জেনে যাবে। ঘরে ঢুকে দরজাটা আস্তে করে লাগিয়ে দেয়। দরজা বন্ধ হতেই হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়ে। ঘুমটার ভেতরে মুখটা লুকিয়ে হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছিল, কিন্তু ঠোঁট কামড়ে ধরে নিজেকে থামায়। বাইরে তেজ এখনো অস্থিরভাবে হাঁটছে, রাগে রাগে বুক ওঠানামা করছে। চোখের সামনে বারবার ভেসে উঠছে সেই বিয়ের রাত, যে বিয়ের জন্য তার জীবনটা এভাবে উল্টে গেছে। সব দোষ ওই মেয়েটার, মনে মনে নিজেকে বোঝানোর চেষ্টা করে সে, কিন্তু কোথাও যেন একটা অস্বস্তি গেঁথে থাকে। হাওয়া জুড়ে বইছে, জানালার পর্দা দুলে উঠছে। ঠিক এই হাওয়ার মধ্যে তেজের ভেতরের অস্থিরতা। হঠাৎ মনে পড়ে যায় সেই ভার্সিটির মেয়েটির চোখ দুটো। সেই চোখে শুধু ছিল ভয় না, সাথে ছিল সম্মোহনী এক জাদুকর ক্ষমতা। তেজ আর কিছু ভাবতে পারলো না, এই বিয়েটা তার জীবনের সবচেয়ে বড় ভুল। অন্যদিকে রাইসা বিছানার এক কোণে বসে আছে, চোখের পানি শুকিয়ে এসেছে, কিন্তু চোখের ভেতর জমে আছে একরাশ শূন্যতা। আকাশের দিকে নিষ্পলক তাকিয়ে রইল। খুদা যাকে অভাগী করে তাকেই বুঝি পৃথিবীর সব দুঃখে কষ্টের সাথে পরিচয় করিয়ে দেয়। জন্ম থেকে যার কপালে হাসি রেখা ফুটে ওঠেনি, সে কিভাবে সুখের সাথে সাক্ষাৎ করবে? মানুষ বলে দুঃখের সময় দেয়া কষ্টগুলো সারা জীবন মনে গেঁথে যায়, কখনো মন থেকে সেই আঘাতগুলো মোছানো যায় না। কিন্তু রাইসা কোন আঘাতের কথা মনে রাখবে? তাকে তো প্রতিনিয়ত আঘাত করে ঝরিয়ে দিয়েছে। সুখে থাকলেও দুঃখের আঘাত বোঝা যায়, কিন্তু সারা জীবন দুঃখের সাথে পরিচয় থাকলে সুখ বুঝবে কি করে? দুঃখকে আর নতুন করে কি দুঃখ দিবে? তাহলে তো কষ্টেরও লজ্জা পাবে। রাত পেরিয়ে ভোর হয়ে গেছে। সকাল সকাল মেহেরিমা নয়ন ঘুম থেকে উঠে নিচে এসে দেখে মেঝেতে পড়ে আছে আস্ত এক ফুলদানির টুকরো টুকরো হয়ে। এটা কার কাজ বুঝতে মিনিট সময় লাগলো না তার। এই বাড়িতে একমাত্র একজনের কাজই ভাঙচুর করা। আর এদিকে রাইসা ক্লাসে প্রবেশ করতে মাঝের এক বেঞ্চ থেকে জোরে জোরে ডেকে উঠল, এখানে আসো। রাইসা নজর দিতে লক্ষ্য করলো কালকের বকবকানি রিম। কাছে গিয়ে বসতেই একটানা রাইসার পাশ ঘেঁষে এসে বসে পড়ল। তারপর বলল, উফ, তুমি জানো কতক্ষণ থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তোমার জন্য জায়গাও রেখেছি। পরে ভাবলাম তুমি হয়তো আসবে না। রাইসা কিছুটা চমকে গেল। এই তো মাত্র একদিনের পরিচয়, মেয়েটা তার জন্য সিট পর্যন্ত ধরে রেখেছে। এত সুন্দর ব্যবহার! অবশ্য ক্লাসের সবার ব্যবহারই সুশীল। স্মৃতির পাতায় ভেসে উঠলো গ্রামের স্কুলের কিছু কাহিনী। রাইসাকে সবাই মিলে উপহাস করত, অতিরিক্ত সুন্দরী বলে সবাই অহংকারী বলে ডাকতো। একবার তো চোখের সমস্ত গুড়া রাইসার মাথায় ঢেলে দিয়েছিল। চোখ মুখ পুরো ভূতের মতো সাদা ছিল। ছোট থেকে বড় সবাই তাকে দেখে শুধু হেসেছিল। সেই দিনের অপমান এখনো মনে পড়ে। গ্রামের মেয়েরা খুব হিংসাত্মক ছিল, সেভাবেই ধারণা করেছিল শহরের লোক তো আরো বেশি ভয়াবহ হবে। এতটা চমকপ্রদ হবে কল্পনাও করেনি। মনে মনে বলে উঠল, শুধু যার সূত্রে এখানে আসা সে আমাকে সহ্য করতে পারছে না, আর বাকিরা আমাকে ভালোবাসতে সামান্যতম দ্বিধাবোধ করছে না। রাইসা আর রিম ক্লাস শেষ হতেই বেরিয়ে পড়লো, কিন্তু ব্যাঘাত ঘটলো একটু এগিয়ে এসে। রিম হাত ধরে রেখেছে বকুলতলা নিয়ে যাবে বলে। বকুলতলা ভরে থাকে বকুল ফুলের সুবাসে, পুরো ঘাসের উপর বকুল ফুলের ছড়াছড়ি। মেয়ে মানে কোমল, আর মেয়েদের দুর্বলতা ফুলের মতো জিনিসে আটকায়। রিম হাত ধরে ঠাই দাঁড়িয়ে রইল, রাইসাকে না নিয়ে যাবে না। এদিকে রাইসাও ভয় পেয়ে আছে, যদি মেহেরিমা নয়ন এসে খুঁজে না পায় তখন কি হবে? রিম বলল, কি হলো, চলো না। রাইসা বলল, আসলে আম্মু এসে যদি আমাকে না পায় অনেক চিন্তা করবে। রিম বলল, আরে এই যাবো এ আসবো, টেনশন নিও না। রাইসাকে জোর করে টেনে নিয়ে গেল। ওর কথা শোনার জন্য একটু অপেক্ষা করলো না। আসলে এই জায়গাটা এত সুন্দর মনোরম বলে বোঝানো যাবে না। পুরো মাঠ জুড়ে কেবল একটাই বকুল ফুলের গাছ, হাত দিয়ে গাছের ডালপালা ছুঁয়ে দেওয়া যাবে। দুজনেই হাত ভর্তি ফুল তুলে নিল। এদিকে রাইসার মন ব্যাকুল হয়ে আছে, যদি তার শাশুড়ি এসে দেখে সে নেই তাহলে কি হবে? তারপর বলল, হয়েছে, চলো আমরা যাই। রাইসা কথাটা বলে এসে অসহায় চোখে তাকালো রিমের দিকে। রিমও আর দেরি করলো না, রাইসাকে নিয়ে গেটের দিকে এগিয়ে যাচ্ছিল। তখন একটা ছেলের ডাক পড়লো। রাইসা ভয়ে জমে গেছে। কয়েকজন ছেলে মেয়ে নিয়ে গুল হয়ে বসে আছে। ডাকটা সেদিক থেকেই আসলো। রিম স্বাভাবিকভাবেই দুজনে এগিয়ে গেল। তারপর বলল, জি বলুন, আমাদের ডাকছিলেন? তাদের মাঝে একজন বলে উঠল, ডেকেছি। তোমাদের নাম কি? রিম নিজের নাম বলে রাইসার নামও বলল। পাশ থেকে একজন ছেলে বলে উঠল, নাইস নেম। আরেকজন বলল, তোমরা কোন ডিপার্টমেন্টে পড়ো? রিম বলল, জি কলেজে পড়ি। শোনার সাথে সাথে এক একজন হাসাহাসি করে দিল, ভেবেছিল অনার্সে পড়ে। আর এদিকে
ফাহিম জিহাদ দুইজনে তেজের অফিসে এসেছে। তেজ ওদের কোনো ফোনও তুলছে না। সবাই মিলে ঠিক করেছে একটা বন্ধুর বার্থডে পার্টি আছে, সেখানে যাবে। কিন্তু এই মহাশয়ের কোনো খোঁজ নেই। সন্ধ্যে 7টা বেজে গেছে। ভেতরে কেবিনে ঢুকে পড়লো দুজনেই। এদের অনুমতি নেওয়ার প্রয়োজন পড়ে না। রুমে এসে এই দুজনের হামলা শুরু হলো। কেউ চেয়ার টানাটানি করছে, কেউ মনোযোগ দিয়ে ফাইলে চোখ রাখছে। এদের মূল উদ্দেশ্য তেজকে জ্বালানো। এটা ছেড়ে ওটা ধরছে, ওটা ছেড়ে এটা ধরছে। তেজ বিরক্তি নিয়ে কপাল গুটালো, তারপর বলল, কি হচ্ছেটা কি? তোরা এখানে এসেছিস কেন? ফাহিম ভাব নিয়ে বলল, ভাবছি এখানে একটা জব নিব, বুঝলি? কেমন সামান্য টাকায় আমার পোষায় না, দিনকাল যেতেই চায় না। কোনো মতে স্ত্রী সন্তান নিয়ে বহুত কষ্টে আছিস বুঝি, বলল জিহাদ। ফাহিম বলল, স্ত্রী সন্তান আজ না হলেও তারা আমার আগামী দিনের ভবিষ্যৎ। তাদের অগ্রিম কষ্টের কথা ভেবে আমার একটা চাকরি করতেই হবে। আহারে, তোর বিরহ আমার পরাণ যায় জ্বলিয়া রে। জিহাদ কথাটা বলে আবারও তেজকে উদ্দেশ্য করে বলল, তুই এক কাজ কর, ওকে বরং চাকরিটা দিয়েই দে। বেচারার কষ্টে আমি দুই চোখে দেখতে পাচ্ছি না। একটু পর দেখবি আমি চোখে ছেপ দিয়ে কেঁদে দিব। এই তোরা দুইটা কি আমাকে একটু শান্তিতে থাকতে দিবি না? বের হ এখান থেকে। ফাহিম বলল, তোর ফোন কোথায়? তোকে কতবার ফোন করেছি, তুলছিস না কেন? জিহাদ এগিয়ে গিয়ে দেখলো তেজের সামনে টেবিলেই ফোন রাখা আছে। সাইলেন্ট থাকলেও স্ক্রিন অন হবে, বুঝলো ইচ্ছে করেই ফোন তুলে নি। জিহাদ জুড়ে বলল, তুই তার মানে ইচ্ছে করেই ফোন ধরিস নি? তেজ বলল, না। তেজের কণ্ঠে কাটকাট জবাব শুনে দুজনেই হা হয়ে গেল। ফাহিম বলল, কেন, আমরা আবার কি করেছি যে কারণে ফোন ধরলি না? তেজ বলল, এই তোরা না আজকে অফিসে আসতে পারবি না বলে দুটো পেট ব্যথার বাহানা করলি, আর এখন চলে এসেছিস নাচতে নাচতে। দুজনের দিকে তাকালো তেজ, দুটোই খাম্বার মতো দাঁড়িয়ে শুধু দাঁত বের করে আছে। তারপর বলল, প্লিজ তুই যাই বলিস, কিন্তু পার্টি থেকে আসি চল প্লিজ। ফাহিমের কথায় তেজ রেগে গেল। তারপর বলল, এই তোরা যাবি যা, আমাকে টানছিস কেন? আমি কোথাও যেতে পারবো না, বিদায় হো দুটো। তাড়াহুড়ো করে দুইজন গিয়ে তেজের দুই হাত ধরে টানাটানি শুরু করেছে। জিহাদ বলল, দোস্ত চল না, এমন করিস না, তোর বোনকেও এত তেল মাখিয়ে রাগ ভাঙাতে হয় আমার। তেজ বলল, এই তুই আমার সামনে দাঁড়িয়ে আমার বোনের নামে কথা বলছিস? জিহাদ বলল, ভুল হয়ে গেছে ভাই, তবুও চল না। ফাহিমও তাল মিলিয়ে টানাটানি করছে। দুজনের বিরক্তিতে তেজ চিৎকার দিল, থাম তোরা। ভয়ে দুজনে হাত ছেড়ে দিয়ে দুই দিকে ছিটকে গেল। দুজনের কানের পর্দা ফেটেই যেত আরেকটু হলে। ভয়ে দুজনেই দমে গেল, হাঁফফাঁস করছে। যদি তেজ না যায় তাহলে ওদেরও যাওয়া হবে না। তবে যবে থেকে তিনজন ফ্রেন্ড হয়েছে কেউ কাউকে ছাড়া কোথাও যায় না। তেজ যতই রাগী হোক কিন্তু বন্ধুদের সাথে খুব একটা রাগ দেখায় না। চলার পথে সঙ্গী দুইটা। বাধ্য হয়ে তেজ বলল, যাব, তবে 1 ঘন্টার বেশি সময় থাকবো না। উৎফুল্ল হয়ে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, 1 ঘন্টার 1 সেকেন্ডও দেরি হবে না। মনে মনে বলল, আগে নিয়ে যাই, পরের ব্যাপার পরে হবে। আর এদিকে রাইসা রাতে বসে কোরআন তেলাওয়াত করছে। গভীর রাতে ইবাদত করার চেয়ে উত্তম কিছু নেই। রাতের নিস্তব্ধতা ভেঙে রাইসা কণ্ঠে কোরআনের আয়াত ভেসে উঠছে, ক্ষীণ শান্ত কিন্তু দৃঢ়। জানলার বাইরে হাওয়া থেমে গেছে, যেন শব্দগুলোকে শ্রদ্ধা জানিয়ে প্রকৃতিও নীরব। প্রতিটি আয়াতের সাথে সাথে বুকের ভেতরের চাপা কান্না একটু একটু করে আলগা হচ্ছে। চোখের কোণে জমে থাকা অশ্রু নামছে, কিন্তু আজ সেই কান্নার অভিযোগ নেই, আছে কেবল সমর্পণ। তিলাওয়াত শেষ করে সে দীর্ঘশ্বাস ফেলল, জায়নামাজ গুটিয়ে বিছানার পাশে রেখে দেয়। হঠাৎ নিচে থেকে দরজা ধাক্কানোর শব্দ ভেসে আসছে। রাইসা চমকে উঠে ঘড়ির দিকে তাকায়। 10টা পেরিয়েছে। বুকটা কেঁপে ওঠে অজানা শঙ্কায়। পায়ের শব্দ একটার পর একটা চেনা আর ভারী। মনে মনে বলল, এত রাতে দরজায় কে? কিছুক্ষণ থেমে আবারও দরজায় শব্দ বেড়ে চলল। রাইসা বের হবে, দেখবে গিয়ে কে এসেছে। মনের ভেতর দুটানা কাজ করছে, যদি তেজ হয়। কালকের কথা মনে হতেই বুকটা কষ্টে ফেটে পড়ল। শেষে রাইসা বেরিয়ে এলো ঘর থেকে। নিশ্চয় এখন সবাই ঘুমিয়েছে, নয়তো এতক্ষণে কেউ দরজা খুলে দিত। তেজ বাড়িতে ফোন করে জানিয়েছে একটা বন্ধুর বার্থডে পার্টিতে আছে, কেউ যেন চিন্তা না করে। তাই মেহেরিমানন অপেক্ষা না করে ঘুমিয়ে পড়েছে। এদিকে রাইসা নিজেও ভয় পাচ্ছে দরজা খুলতে, তবুও এক পা দুপা করে দরজার সামনে দাঁড়ালো। তেজের মেজাজ খারাপ হয়ে গেছে, এত ডাকার পরেও কেউ দরজা খুলছে না। মাথার চুল খামছে ধরে জোরে একটা লাথি মারলো দরজায়। অমনি ওই পাশ থেকে লাফিয়ে উঠলো রাইসা। সে নিশ্চিত যে এটাই সেই লোক যার সাথে তার বিয়ে হয়েছে। ভিড়ে যাবে ভাবতে কেমন মায়া হলো। রাইসা যদি দরজা না খুলে দেয়, লোকটাকে সারা রাত বাইরে কাটাতে হবে। দীর্ঘশ্বাস ছেড়ে লম্বা ঘুমটা দিয়ে কাপা কাপা হাতে দরজার ছেটকিনে টেনে খুললো। দরজার এক পাশে দাঁড়িয়েছে, যাতে রাইসাকে দেখতে না পারে। দরজা খোলা পেয়ে তেজ হনহন করে যেতে গিয়েও থেমে গেল। কে দরজা খুলে দিল? রাইসা আস্তে করে দরজা লাগিয়ে ঘুরে সামনে হাঁটতে লাগলো। কিছু একটার সাথে ধাক্কা লাগতেই সামনে পিছিয়ে গেল। তেজ দাঁড়িয়ে রইল দেখার জন্য কে দরজা খুলে দিল। তেজের পায়ের শব্দ নেই বলে রাইসা ভেবেছে তেজ চলে গেছে, কিন্তু শক্ত ওয়ালের মতো দাঁড়িয়ে আছে। আর তার সাথেই যে রাইসা জোরে সোরে একটা ধাক্কা খেলো, হাড়হাড্ডি চ্যাপটা লেগে যাবে। তেজ রাইসার দিকে কিছুটা এগিয়ে গেল, তারপর বলল, এভাবে মুখ ঢেকে রেখেছো কেন? কে তুমি? রাইসা কিছু বলতে গিয়েও পারলো না, গলায় যেন কেউ চেপে ধরেছে। তেজ আবারও বলল, এই মেয়ে, তুমি কি তেজের বউ?
রাইসা বুঝতে পারলো সে যাকে বিয়ে করেছে তার নাম তেজ। এতদিনে নামটাও কর্ণাক্ষর করা হয়নি। মানুষটা দেখতে কেমন ভাবতেই মনে হলো তাহলে সামনের মানুষ যেহেতু তেজ বলছে তাহলে এটা তার স্বামী নয়। পরপুরুষ তাকে ধরে আছে ভাবলেই তার হাত মুচড়ামুচড়ি করছে। তারপর বলল, ছেড়ে দিন আমাকে। অস্ফুট স্বরে কণ্ঠ শুনে তেজ ভালো করে নজর দিল রাইসার পানে। তারপর বলল, হুশ একটা কথাও নয়। রাইসা বুকা বনে গেল, শরীর হিম হয়ে গেল, থো মেরে দাঁড়িয়ে রইল। তেজ ঘুমটায় 2 হাত লাগিয়ে মাথার উপরে তুলে দিল। অমনি লাইট চলে গেল। অন্ধকারে আর রাইসাকে দেখতে পেল না। তবে এতে যেন বিন্দুমাত্র বিরক্ত হলো না তেজ। অন্ধকারে রাইসার থুতনি ধরে উঁচু করলো। তারপর বলল, ঘুমটাবতী। রাইসা নিস্তব্ধতার শরীরের প্রতিটি শিরা উপশিরা তুমুল বেগে ছুটে চলেছে। তারপর বলল, আমার সামনে আসলে এভাবে ঘুমটা দাও কেন? রাইসা বলল, আসলে। তেজ বলল, চুপ, কোনো কথা নয়। আমি তোমার ভাসুর নই যে আমার সামনে ঘুমটা মেনটেন করে চলতে হবে। স্বামী হই, বুঝেছ? রাইসা নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা তার স্বামী, তাও কি অনায়াসে বলছে স্বামী হই। অথচ এই লোক কিনা তাকে ফেলে চলে এসেছিল। তার মুখ দেখতে চাই না। আবার গতরাতে বলেছে, আমার চোখের সামনে থেকে চলে যা, নয়তো কি করবো আমি নিজেও জানি না। তোর জীবন মূল্যবান হলে আমার সামনে আসবি না। হঠাৎ করে কি হলো ওনার? রাইসা ভাবতে ব্যস্ত। আর এদিকে সকাল সকাল বাড়িতে হানা দিয়েছে 2 পান্ডে, ফাহিম আর জিহাদ। দুজনে সোফার উপরে পা তুলে বসে আছে, আরাম করছে। মেহেরিমা নয়ন কফি বানিয়ে রাইসাকে বলল কফিটা 2 জনকে দিয়ে আসতে। এটা বলল এরা 2 জন তার ছেলের বন্ধু। পাতিলে তেলের মধ্যে পেঁয়াজ মরিচ ভেজে উঠছে, তাই মেহেরিমা নয়ন রাইসাকে পাঠিয়ে দিল। রাইসা ধীরে ধীরে পা টিপে টিপে এসে কফির ট্রেটা রাখলো টেবিলে। দুজনেই ফোন চাপতে মুশকুল। কেউ কফি এনেছে দেখে কফির কাপ হাতে নিয়ে চুমুক দিল। জিহাদ সবে বলে উঠছে, এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমার বাড়িতে এসেছি, একটু মিষ্টির ব্যবস্থা তো করতেই মার্জিয়া মনে করে কথাগুলো বলতে বলতেই রাইসার দিকে তাকালো। সঙ্গে সঙ্গে ভূত দেখার মতো চমকে উঠল। তার ভাবনা, এই মেয়ে কোথা থেকে এলো? ঘাবড়ে বলল, তুমি কে? রাইসা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। জিহাদের কথায় ফাহিম সামনে কে আছে দেখার জন্য তাকাতেই মুখ থেকে কোনো কথাই বের হলো না। হাতের কফির কাপ অনবরত নড়তে নড়তে হাতের ওপর কিছু গরম কফি পড়ে গেল, কিন্তু গরমের বিন্দুমাত্র মনে হয় অনুভব করলো না। সামনে এমন সুন্দরী মাইয়া থাকলে তার মতো সিঙ্গেল বেচারার আবার হুঁশ থাকবে কি করে? সিঙ্গেল হোক আর বিয়েটা, যে একবার রাইসাকে দেখবে সে নিঃসন্দেহে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতে ইচ্ছে করবে। অমনি ওখানে মার্জিয়া আসলো। জিহাদ একবার মার্জিয়াকে দেখছে, একবার রাইসাকে। মার্জিয়া বিরক্তি কণ্ঠে প্রকাশ করলো, এরকম করছেন কেন? গ্যাস্ট্রিক কি মাথায় উঠে গেছে? নিজেদের ধাতস্থ করলো। জিহাদ বলল, এই মেয়েকে দেখে আমি ভেবেছিলাম তুমি বোধহয় প্লাস্টিক সার্জারি করেছ। মার্জিয়া ক্ষিপ্ত নয়নে চেয়ে বলল, আমার চেহারা এতই খারাপ যে আপনার মনে হলো আমি প্লাস্টিক সার্জারি করব? ফাজলামি করেন। জিহাদ দাঁত বের করে বলল, কখনোই না। তুমি এমনি যে সুন্দর, তোমার প্রশংসার যোগ্য আমি না। থাক, আপনাকে পান দিতে হবে না। কফি শেষ করে ফুটেন এখান থেকে। জিহাদ বলল, রাগ করছো কেন? তোমাদের বাড়িতে এই মেয়েকে আগে দেখিনি, তাই ভাবলাম তুমি এটা। মার্জিয়া বলল, আপনার থেকে কৈফিয়ত চাইনি আমি। ফাহিমের নজর এখনো রাইসার দিকে। নিষ্পলক তাকিয়ে জিহাদ আর মার্জিয়ার ঝগড়া শুনছে। এদিকে রাইসা পূর্ব থেকেই মাথা নোয়ানো, এখান থেকে চলে যাবে, কিন্তু কি করে যাবে সেটাই বুঝে উঠতে পারছে না। ফাহিম রাইসার দিকে তাকিয়ে বলল, এটা তোমার কি হয় মার্জিয়া? রাইসা তেতে উঠে জবাব দিল, ভাবি হয়, সমস্যা কোনো? ফাহিম আর জিহাদ দুজনে পারে না মাটিতে গড়াগড়ি দেয়। মার্জিয়ার ভাবি অর্থাৎ তেজের বউ, যেটা ইহকালে সম্ভব নয় বলে জানে। সোফায় বসে দুজনে হেসেই চলেছে। বিরক্তিতে মার্জিয়ার মাথা নষ্ট হয়ে গেছে। সত্যি বলল তবুও বিশ্বাস করলো না। বিশ্বাস করবে কি করে? তারা তো জানে তাদের বন্ধু কেমন। মেয়েদের তো খুব একটা নজরেও আসে না, আসবে কি করে? চোখ তুলে 2-1টা মেয়ের দিকে তাকালে তো প্রেম ঘটিত কোনো রোগে আক্রান্ত হবে। এই বেটা নিজে একটা ফিমেল ভার্সন, সর্বদা মাথা নিচু করে হাঁটাহাঁটি করে, তাহলে প্রেম হবে কি করে? বিয়ে তো বহু দূরের কথা। তো ধন্যবাদ সবাইকে। এই পার্টটি এই পর্যন্তই। প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে অবশ্যই লাইক দিন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।